জীবনের জন্য বাঁচার নামে শিক্ষা নয়, কখনো শিক্ষা দেওয়াটা একটা জীবন। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর মাধ্যমিকের আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর যে সব প্র্যাকটিস সেটগুলো দেওয়া রয়েছে সেগুলো আজকে আমরা আলোচনা করে নেব। তো যার মডেল নম্বর থাকবে মডেল 11। ওকে, তো এই মডেলে যতগুলো কোশ্চেন আছে আমরা প্রত্যেকটা কোশ্চেন যেমন আগে দুটো পার্টের মাধ্যমে কমপ্লিট করেছি, এটাও আমরা দুটো পার্টের মধ্যে কমপ্লিট করব। ওকে, তো আজকে আমাদের ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার 10-এর জন্য তোমাদের সোম বুধ শুক্র এবং 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের উপর একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, তো আর দেরি না করে আমরা কোশ্চেনগুলো নিয়ে শুরু করি। যেখানে প্রথম কোশ্চেন কি বলছে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কোন স্তরের উষ্ণতা ও চাপ উভয়ই কমে, সেটি মেসোস্ফিয়ার। নেক্সট, প্রদত্ত কোনটি বয়েলের সূত্রের লেখচিত্র নয়, সেটা অপশান সি। নেক্সট, 24 গ্রাম কার্বনের পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন কত? আচ্ছা, এটা একটু ছোট্ট করে এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওটা তৈরি হয়েছে বা কিভাবে অ্যান্সারটি হবে। বলছে কার্বনকে দহন করতে হবে, দহন করলে অক্সিজেনের প্রয়োজন হয়ে থাকবে, এখান থেকে আমাদের উৎপন্ন হচ্ছে CO2। তো এই সি এর আণবিক ভর 12 এবং CO2 এর আয়তন হয়ে থাকে 22.4 লিটার। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে 12 গ্রাম কার্বন থেকে উৎপন্ন CO2 আয়তন 22.4 লিটার। আর আমাদের কোশ্চেনে বলেছে 24 গ্রাম কার্বন থেকে উৎপন্ন CO2-র আয়তন কত? 22.4 বাই 12 ইন্টু 24, তাহলে 12 দিয়ে কাটলে 2তে যাচ্ছে, আর এই 22.4-এর সঙ্গে গুণ করলে আমরা পাচ্ছি 8.44 এত লিটার। তাহলে আমাদের অপশান হয়ে যাবে ডিটা। নেক্সট বলছে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়ত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি হলো এই অপশান এ 6 আলফা সমান 6 বিটা বাই সমান 2 গামা। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে আলোর বর্ণ যার উপর নির্ভর করে সেটি হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট, মানুষের চোখে লেন্স অর্থাৎ অক্ষিলেন্স একটি উভত্তল লেন্স। তারপরে বলছে একটি ইলেকট্রনের আধান হলো -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। নেক্সট পরবর্তীতে বলছে নির্দেশক বাতিতে ব্যবহার করা হয় LED। নেক্সট পরবর্তী কোশ্চেন তেজস্ক্রিয় মৌল সর্বশেষে যে মৌলে পরিণত হয় সেটি হলো লেড। তারপরে বলছে ইলেকট্রন আসক্তির ক্রম হলো অপশান বি। ওকে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি ও মাইনাস ও 2 মাইনাস এর মধ্যে সবচেয়ে স্থায়ী কোনটি, সেটি O2 মাইনাস। নেক্সট, কোনটির ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা সর্বাধিক হয়ে থাকে Cu2+। নেক্সট, নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? NO। তারপরে বলছে ধাতুর দ্বারা ধাতু নিষ্কাশনের একটি পদ্ধতি হলো থার্মিট পদ্ধতি। নেক্সট, ইথাইল অ্যালকোহল ও ডাই মিথাইল ইথারের মধ্যে যে ধরনের সমবায়তা দেখা যায় তা হলো কার্যকরী মূলক ঘটিত সমবায়তা। নেক্সট বলছে কার্বন বিহীন একটি জ্বালানি হলো, এটি হাইড্রোজেন হয়ে যাবে, হাইড্রোজেন। নেক্সট বলছে সত্য মিথ্যা
ফসিল ফুয়েল পোড়াবার ফলে সৃষ্ট CO2 গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ, এটি সত্য। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে সাধারণত পরিচলন স্রোত পরিলক্ষিত হয়ে থাকে, এটি হয়ে থাকবে টপোস্ফিয়ার। টপোস্ফিয়ার, ওকে। পরবর্তী কোশ্চেন কি বলছে, যে ভিটি 1+1/273 V0 সমীকরণে 1/273 ভগ্নাংশটির নাম আয়তন ও চাপ গুণাঙ্ক। একে আমরা এছাড়াও লিখতে পারি যে স্থির চাপে গ্যাসের প্রসারণ বলা হয়ে থাকে, গ্যাসের প্রসারণ বলে, ওকে। তারপরে বলছে সত্য মিথ্যা লেখো। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান, এটি হয়ে থাকে সত্য। নেক্সট, একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 কে উষ্ণতায় A1m² ও T2 কেলভিন উষ্ণতায় A2 মিটার², ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটির রূপটি লেখো। তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দ্বারা চিহ্নিত করি, এটি হয়ে থাকবে A2 মাইনাস A1 বাই A1 ইন্টু T2 মাইনাস T1, ওকে। তারপরে বলছে আলো কি ধরনের তরঙ্গ, এটি হবে অনুপস্থ তরঙ্গ, অনুপস্থ তরঙ্গ। নেক্সট, জ্যোতির্বিদ্যাতে গবেষণাগারে ব্যবহৃত দূরবীক্ষণ যন্ত্রে কি ধরনের দর্পণ ব্যবহার হয়ে থাকে, এটি উত্তল দর্পণ। তারপরে বলছে কোন বর্ণের আলোর ক্ষেত্রে কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে কম হয়ে থাকে, এটি হবে লাল। নেক্সট, উষ্ণতা বাড়লে রোধ হ্রাস পায় এমন একটি পদার্থের নাম, এটি সিলিকন, জার্মেনিয়াম এইসব হয়ে যাবে অর্ধপরিবাহীগুলো। তারপরে বলছে তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত কি, mL2T⁻³ A ইনভার্স। নেক্সট, একটি ডিসি উৎসের নাম লেখো, এটা হবে ব্যাটারি। তারপরে শূন্যস্থান পূরণে 4(1H1) সমান ড্যাশ, এই ড্যাশে হয়ে যাবে যে 2 হিলিয়াম, এটা পাওয়ারে হচ্ছে 4, মানে ভর সংখ্যা, ওকে। নেক্সট, এখন আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভটা একটু দেখে নেব। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা হবে ক্যালসিয়াম Ca। নেক্সট বলছে ক্যালামাইন, এটা হয়ে যাবে ZnCO3। তারপরে একটি বিরল মৃত্তিকা মৌল, এটি হবে Ce, ওকে। নেক্সট, কোরান্ডাম, এটা হয়ে যাবে Al2O3, ওকে। তারপরে বলছে শূন্যস্থান পূরণ করো, রাসায়নিক বন্ধনে ড্যাশ ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে। লাস্ট কক্ষে যেই ইলেকট্রনগুলো থাকে তারাই অংশগ্রহণ করে থাকে, যাদের আমরা যোজক কক্ষ বলে থাকি বা যোজক ইলেকট্রন। নেক্সট বলছে গ্যাসীয় HCl ও HCl এর জলীয় দ্রবণের মধ্যে কোনটি সমযোজী ও কোনটি তড়িৎযোজী, এটি হয়ে থাকবে, এখানে এই HCl এর জলীয় দ্রবণ এটি হয়ে যাবে তড়িৎযোজী এবং গ্যাসীয় HCl এটি হয়ে যাবে সমযোজী, ওকে। নেক্সট, সত্য বা মিথ্যা লেখো। এটি বলছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন, এটা মিথ্যা হবে। নেক্সট, এমন একটি তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ দাও যার ক্যাটায়ন ও অ্যানায়ন সংখ্যা আলাদা হলেও আধান সমান হয়ে থাকে, এটি হবে CuSO4, কপার সালফেট। নেক্সট বলছে তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করলে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করবে,
এটি হয়ে যাবে তামার চামচ। নেক্সট বলছে শূন্যস্থান পূরণ। বিস্ফোরক তৈরিতে অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে ড্যাশ পাউডার মেশানো হয়ে থাকে অ্যালুমিনিয়ামের পাউডার। এটি হয়ে যাবে অ্যালুমিনিয়াম পাউডার বা পাউডার বলা হয়। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, কোন গ্যাসকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়ে থাকে? এটি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলে। নেক্সট, কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম কি? সেটি হয়ে থাকে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। নেক্সট, পিভিসি এর মনোমারের নাম কি? এটি হয়ে থাকে ভিনাইল ক্লোরাইড। ওকে, ক্লোরাইড। নেক্সট, মিথেনের ব্যবহার। এটি জ্বালানি হিসাবে ব্যবহার হয়। তো আমাদের এই মিথেনের ব্যবহার লাস্টের দিকে, ওটা ঠিক দাগ নম্বরটা এখন খুঁজে পাচ্ছি না। ওকে, তো ওখানে মিথেনের ব্যবহার দেওয়া হয়েছে। আচ্ছা, ওটা হচ্ছে একেবারে শেষ কোশ্চেন 4.12। ওখানে মিথেনের ব্যবহার দেওয়া রয়েছে, অনেকগুলোই ব্যবহার তুলে ধরা হয়েছে, তোমরা তোমাদের মতো করতে পারো। ওকে, নেক্সট পরবর্তী, এখন আমরা গ্রুপ এ এবং বি খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। এখন সিটা নিয়ে আলোচনা করব, যেখানে প্রথমে বলছে অপ্রচলিত শক্তি হিসাবে বায়ু শক্তি ব্যবহারের একটি সুবিধা। এই যে সুবিধা দুটো দেওয়া হয়েছে, বলছে একটি অসুবিধা। এই যে অসুবিধা কয়েকটা তুলে ধরেছি। নেক্সট বলছে গ্যাসের অণুর গতির ওপর উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির প্রভাব কি? এই যে ব্যাখ্যাটি তুলে ধরা হলো। নেক্সট, আচ্ছা, এখানে ছোট একটি ম্যাথ রয়েছে, এর সলিউশনটা আমরা একটু দেখে নেব। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, মানে টি বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস, বলছে 2 ATM চাপে, পি সমান বলেছে 2 ATM চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন 6 লিটার। তাহলে ভি সমান 6 লিটার। বলছে ওই তাপমাত্রায়, মানে 27 যেটা ছিল ওই একই তাপমাত্রা আবারও নিতে বলছে। তাহলে এটা T1 T2 ধরি। ওকে, 27 ডিগ্রি সেলসিয়াস। তারপরে বলছে যে 5 ATM চাপে, তাহলে চাপ পি, এটা হচ্ছে 1, এদিকে হচ্ছে 2 ধরো, এটা তাহলে 5 ATM চাপে আয়তন কত হবে? মানে এটা V1, এটা V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ T1 আর T2 টেম্পারেচার তো একই রয়েছে, তাই এই টেম্পারেচারের আমাদের কোনো কাজ নেই। ওকে, যদি আমাদের এখানে P1 এবং P2 একই থাকতো তাহলে কোনো আমরা ওই মানটাকে নিতাম না। তো এখানে যেহেতু T1 এবং T2 একই রয়েছে, মানটা নিচ্ছি না, তো নিলেও কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা মানটাকে ছেড়েই করছি। তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, P1 V1 সমান P2 V2, আমরা নির্ণয় করব কার মান? V2 এর মান, তাই এটা অপোজিটে আনলাম। P1 V1 বাই P2, P1 এর মান কত? 2 ইন্টু V1 এর মান 6 বাই P2 এর মান 5। তাহলে আমরা এটা পাচ্ছি কি 6 2 12 বাই 5, এটা ক্যালকুলেশন করলে 5 2 10, 0.54 20 এত লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলছে সাদা কাপড় ধোয়ার পর তাতে নীল রং দেওয়া হয় কেন? এই যে অ্যান্সারটি রয়েছে। নেক্সট, আচ্ছা, এখানে একটি ম্যাথ রয়েছে, এটা একটু ক্লিয়ারভাবে খুব সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করবে। একটি আলোকরশ্মি একটি কাঁচের ব্লকে এমনভাবে আপতিত হলো যে প্রতিফলিত রশ্মি ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আপতন কোণ 60 ডিগ্রি হলে কাঁচের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তো এখানে একটা ব্লক ধরে নিলাম। ওকে, এটি একটা ব্লক। তো এখানে রশ্মি আসছে। ওকে, এই হচ্ছে রশ্মিটি আসছে। এই রশ্মিটি এখান থেকে
পুনরায় প্রতিফলিত হচ্ছে এবং ওই রশ্মিটি আবারও পুনরায় এদিকে প্রতিসৃত হচ্ছে। ওকে, এখন ঠিক মধ্যিখানে একটা অভিলম্ব আমরা অঙ্কন করি। এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার তোমাদের? বলছে একটি আলোক রশ্মি একটি কাঁচের ব্লকে এমনভাবে আপতিত হলো, তো আপতিত কোনটি রশ্মিটির নাম দিয়ে দিলাম এ বি। ওকে, তারপরে বলছে যে প্রতিফলিত রশ্মি বি সি নাম দিলাম। তারপরে বলছে ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ, প্রতিসৃত রশ্মি বি এবং সি। তো এই প্রতিফলিত রশ্মি এদিকে এবং প্রতিসৃত রশ্মি এদিকে, এদের মধ্যবর্তী যে কোণটি এখানে বলছে 90 ডিগ্রি। ওকে, তারপরে বলছে আপতন কোণ 60 ডিগ্রি। আপতন কোণ কোনটি হয়ে থাকে? এই যে আপতন কোণকে আমরা আই দ্বারা চিহ্নিত করি, এটি হয়েছে 60 ডিগ্রি। ওকে, তো আমাদের কি চাইছে? প্রতিসরাঙ্ক মিউ সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এই যে কাঁচের স্ল্যাবটি হয়েছে, এদিকটা ধরলাম কাঁচ আর এদিকটা কি? অবশ্যই বায়ু। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার, পরিষ্কার বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা যেটা করব একটু শুনবে। এই যে আমরা 60 ডিগ্রি ধরেছি, ওকে, আর এই অভিলম্বটার নামটা দেওয়া হলো নি, 1 মিনিট একটু অভিলম্বটার নামটা দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অভিলম্বটার নাম দিলাম ই এবং এফ। ওকে, এবারে আমরা দেখছি, দেখো এই যে এ, তারপরে বি, তারপরে ই, এই যে কোণটি 60 ডিগ্রি হয়েছে, আমরা যখন থিওরি জেনেছিলাম তখন আমরা জেনেছি এই 60 ডিগ্রির অপোজিট যে কোণটি আছে এটিও হয়ে যাবে কত? 60 ডিগ্রি। ওকে, এবারে আমরা এখান থেকে দেখতে পারি এই যে ই থেকে শুরু করে এই যে কোণটা তৈরি হচ্ছে, এই টোটাল কোণটা, এই কোণটার মান কত? পুরোটা হলে 360। ওকে, আর অর্ধেকটা হলে 180। তাহলে আমরা এখানে কি লিখছি একটু দেখো, খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, একটু মন দিয়ে শুনবে। তো আমরা এখানে লিখতে পারি, যেহেতু আমাদের কোণ এ বি ই সমান 60 ডিগ্রি, তাহলে এখানে লিখব যে আমরা জানি যে এ বি ই সমান কোণ ই বি সি। তো এ বি ই যেহেতু 60 ডিগ্রি, আমরা 60 ডিগ্রি মানটা দিলাম সমান কোণ ই বি সি। ওকে, এখন আমরা এই চিত্র দেখে একটা সমীকরণ লিখতে পারি যে কোণ ই বি সি প্লাস সি বি, আচ্ছা আমরা কি সি দুবার নামটা নিয়ে নিয়েছি, 1 মিনিট একটু একটা কানেকশান করে দিই এটা। আচ্ছা, এটাকে আমরা ডি নাম দিয়ে দিই, কারণ ডি আর কোথাও নেই। ওকে, এটা হচ্ছে ডি নাম দিলাম। তাহলে সি বি ডি প্লাস ডি বি এফ সমান 180 ডিগ্রি। মানে কীরকম হয়েছে? ই বি সি, তারপরে বলছে সি বি ডি, এই যে সি বি ডি এদিকে, তারপরে বলছে ডি বি এফ, এই যে ডি বি এফ। ওকে, আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পারো, এই অঙ্কটা তোমার কাছে কিছুই নয়, কারণ আসল জটিল জিনিসটা ছিল এখানেই। ওকে, এবারে আমরা যে যার মানগুলো পুট করব, যে ই বি সি এর মান 60 ডিগ্রি, এই যে আমাদের নির্ণয় হয়েছে এখানে। নেক্সট প্লাস সি বি ডি,
এই যে সিবিডি, যার কোণ আমাদের আগে থেকে দেওয়া ছিল যে 90 ডিগ্রি, তাহলে আমরা দিলাম 90 ডিগ্রি। ওকে, প্লাস ডিবিআর, ডিবি আর বলছি ডিবিএফ। আচ্ছা, এই কোণটা যেহেতু প্রতিশ্রিত রশ্মি, আমরা প্রতিশ্রিত রশ্মিকে আর দ্বারা চিহ্নিত করি, আর দিলাম, তাই এখানে লিখলাম যে আর, যেহেতু দিয়ে দিই ডি বিএফ সমান আর। ওকে, সমান 180 ডিগ্রি। এবারে এখান থেকে আমরা এই আর এর মানটিকে নির্ণয় করতে পারি। এইবারে আমরা এইখান থেকে আর এর মান নির্ণয় করতে পারি। 60 প্লাস 90 করলে 150 ডিগ্রি, প্লাস আর সমান 180 ডিগ্রি, বা এখানে আর সমান হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে আর এর মান পেয়ে গেলাম। এবারে নেক্সট পেজে আমরা স্কেলের সূত্র ব্যবহার করব। স্কেলের সূত্র কি হয়ে থাকে, যে সাইন আই বাই সাইন আর সমান হয়ে থাকে মিউ 2 বাই মিউ 1। তো এখানে মিউ 2 কি, মিউ 2 হয়ে থাকে, তো এখানে মিউ 2 সমান কাঁচের প্রতিসরাঙ্ক, কাঁচের প্রতিসরাঙ্ক সমান, এটা আমরা ধরলাম মিউ, এবং মিউ 1 সমান বায়ুর প্রতিসরাঙ্ক, আর বায়ুর প্রতিসরাঙ্ক হয়ে থাকে 1, এটা আমরা জানি। তো মিউ 2 এর মান মিউ, এটা আমরা ধরে নিয়েছি, এখানে লিখলাম ধরি। ওকে, এবারে মানগুলো পুট করব। সাইন আই এর মান সাইন 60 ডিগ্রি, কারণ আই এর মান 60 ডিগ্রি ছিল, এবং আর এর মান যেটা আমরা নির্ণয় করেছি কিছুক্ষণ আগে, যেটা 30 ডিগ্রি, সমান মিউ 2 এর মান মিউ বাই মিউ 1 এর মান তো 1। এবারে সাইন 60 ডিগ্রি এর মান কত হয়ে থাকে, √3/2 বাই সাইন 30 ডিগ্রির মান হয়ে থাকে হাফ। ওকে, তো এই হাফটি ঘুরে গেলে ওটা হয়ে যাচ্ছে যে 2/1 সমান মিউ। তো 2 কেটে গেল, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, যে মিউ সমান √3। তো এই √3 এর মান কিভাবে আমরা নির্ণয় করব, এই রুটকে বাদ দিয়ে দাও। তো রুটকে বাদ দিলে আমরা পাচ্ছি কি 3। তো 1 এর স্কয়ার হয়ে থাকে 1, 2 এর স্কয়ার হয়ে থাকে 4, 3 এর স্কয়ার হয়ে থাকে 9। তাহলে যে তিনটা কোথায় রয়েছে, ঠিক এই মধ্যিখানে রয়েছে 3। তাহলে 3-এর আগে কে আছে, 4, তাহলে এখানে লিখব √4 -1। -1 করলাম কেন, কারণ 3-এর থেকে 4 এক বেশি, তাই -1 করলাম। ওকে, যেহেতু বেশি রয়েছে তাই মাইনাস করলে ইকুয়াল হবে। এবারে এই যে √4 এর স্কয়ার কত হয়ে থাকে, 2, -1 বাই এই 2-এর ডবল কত, 4। এবারে এটা আমরা যদি লসাগুর মাইনাস করে থাকি, তাহলে 4 দুগুণে 8, -1/4, 8 থেকে -1 করলে 7/4, 7
কে 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 1.75 বা একে আমরা 1.7ও লিখতে পারি। তো আমাদের এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু পরীক্ষার খাতাতে করবার কোনো প্রয়োজন নেই, এটা একটা ট্রিক আর কি। ওকে, এই রুট এর মান নির্ণয়ের জন্য এটা একটা ট্রিক বললাম। তো তোমরা কিন্তু পরীক্ষার খাতাতে √3 = 1.75 এই মানটিকে সরাসরি করো। ওকে, তো এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া নির্ণয় করা সম্ভব নয়। তো তোমাদের এই যে ট্রিকটা বললাম, এটা ফলো করে তোমরা যে কোনো রুট এর মান নির্ণয় করতে পারো। ওকে, তাহলে আমাদের মিউ এর মান চেয়েছিল, আর আমাদের মিউ এর মান নির্ণয় হয়ে গেল কত, 1.75। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে, কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব এক্স ভোল্ট বলতে কি বোঝায়? এই যে অ্যান্সারটি তুলে ধরেছি। নেক্সট পরবর্তীতে বলছে তড়িৎ যোজ্যতা ও সমযোজ্যতা এর পার্থক্য। এই যে আয়নীয় বন্ধনকে আমরা তড়িৎ যোজ্যতা বলবো, তড়িৎ যোজ্যতা, এবং সমযোজী বন্ধনকে সমযোজ্যতা বলে থাকি। নেক্সট বলছে Cl অণু গঠিত হয় কিন্তু Ne2+He2 অণু গঠিত হয় না কেন? এই যে অ্যান্সারটি রইল। তারপরে নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে কোসেল আয়নীয় বন্ধন কিভাবে ব্যাখ্যা করেন? এটা কোশ্চেন কিভাবে আয়নীয় বন্ধনটি ব্যাখ্যা করেছিল, এর অ্যান্সারটি একটু বড় রয়েছে, এই যে এখানে এবং এই যে এখানে শেষ হলো, তার সঙ্গে চিত্র দিয়েও প্রকাশ করা হয়েছে। পরবর্তী কোশ্চেন বলছে একটি রাসায়নিক বিক্রিয়ার উল্লেখ করে দেখাও যে H2S গ্যাস অম্লধর্মী, মানে অম্লধর্মী বা আমরা অ্যাসিডধর্মী বলে থাকি। এই যে বিক্রিয়ার দ্বারা প্রমাণ করা হলো। নেক্সট বলছে আকরিক মাত্রই খনিজ, সব খনিজই আকরিক নয়। এই যে অ্যান্সার। তারপরে অথবাতে বলছে কপারের পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন? অ্যান্সারটি রইল। নেক্সট বলছে পরিবর্তন করো, তো এটা কিভাবে পরিবর্তন করবে, যে H2C দ্বিবন্ধন CH2 এখান থেকে তৈরি করতে বলেছে যে CH3 এক বন্ধন CH3। তো এটা উপরে যদি আমরা PB বা PT প্ল্যাটিনাম, এছাড়া যদি আমরা র্যানি নিকেল দিয়ে থাকি তাহলে পরিবর্তন হবে, বা অথবা একে আমরা 200 মানে 250 ডিগ্রি সেলসিয়াস বা 250 ডিগ্রি থেকে 300 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে Ni চূর্ণ যোগ করলে পরিবর্তন হয়। তারপর নেক্সট আরও একটি বিক্রিয়া বলছে CH4 এর সঙ্গে আমরা Cl2 যোগ করলে এটা CH3Cl+HCl এ পরিণত হয়। নেক্সট বলছে কার্বনের ক্যাবিনেশন ধর্ম দেখা যায় কেন? এই যে অ্যান্সারটি দেওয়া রইল। নেক্সট এখন আমরা গ্রুপ ডির প্রথম কোশ্চেনটি নিয়ে আলোচনা করব, যেখানে বলছে একটি ফুটবল পাম্প দিয়ে ফোলানো হচ্ছে, এক্ষেত্রে চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়, এই ঘটনায় বয়েলের সূত্রের বিরোধী কিনা ব্যাখ্যা করো। তো এখানে অ্যান্সার যেটি দেওয়া রয়েছে, এখানে বেলুন দিয়ে বোঝানো হয়েছে আর এখানে ফুটবল একই জিনিস। ওকে, এই অ্যান্সারটি দেখে নিও। নেক্সট বলছে পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত হয়ে থাকে? এটি হবে 0। নেক্সট আচ্ছা, এখানে একটি ম্যাথ রয়েছে, এর অ্যান্সারটি একটু দেখে নেব। 159 গ্রাম পরিমাণ কোনো ধাতব অক্সাইডকে, ধাতব অক্সাইড বলছে, যেখানে H2 দ্বারা বিজারিত করে 127 গ্রাম ধাতু ও 36 গ্রাম জলীয় বাষ্প উৎপন্ন হয়, এই বিক্রিয়ায় কত মোল H2 প্রয়োজন হয়ে থাকে? তো
তো ধাতব অক্সাইড যাকে আমরা FeO দ্বারা চিহ্নিত করি প্লাস H2 দ্বারা বিজারিত করতে বলেছে। H2 দ্বারা বিজারিত করলে ধাতব মানে ধাতুটি উৎপন্ন হবে এবং Fe প্লাস বলছে বাষ্প যার সংকেত হয়ে থাকে H2O। ওকে, এবারে আমাদের প্রশ্নে বলছে ধাতব অক্সাইড হচ্ছে 159 গ্রাম এবং Fe যার পরিমাণ বলা হয়েছে 127 গ্রাম। নেক্সট বলেছে H2S কত গ্রাম, 36 গ্রাম। তারপরে বলছে কত মোল H2 প্রয়োজন, এই মোল সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তো মোল সংখ্যা নির্ণয়ের পূর্বে আমরা এখানে ধরি H2 গ্যাসের পরিমাণ x। আমরা ভর ও শক্তির সম্বলিত নিত্যতা সূত্র থেকে কি জানি, যে ভর ও শক্তির নিত্যতা সূত্র অনুসারে কি, যে বিক্রিয়া হওয়ার পূর্বে এবং বিক্রিয়া হওয়ার পর ওজন সমান থাকে। তাই আমরা লিখতে পারি 159 প্লাস এক্স সমান 127 প্লাস 36। ওকে, এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করতে পারি। 127 এর সঙ্গে 36 যোগ করলে আমরা পাচ্ছি 163 বাই হবে না এখানে, এদিকে 159 প্লাসে রয়েছে, এদিকে হলে মাইনাস হচ্ছে 159, এটা মাইনাস করলে আমরা পাচ্ছি 4। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 4। তাহলে অতএব লিখতে পারি যে বিয়োজিত নয়, যে FeO কে বিয়োজিত করার জন্য 4 গ্রাম H2 গ্যাসের প্রয়োজন। এবারে আমরা করতে পারি যে H2 গ্যাসের আণবিক ভর সমান H1 দুটোই রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তো 1 2 2 এত গ্রাম। অতএব আমরা লিখতে পারি STP তে 2 গ্রাম H2 গ্যাসের মোল সংখ্যা 1। ওকে, তাহলে আমাদের 4 গ্রাম H2 গ্যাসের মোল সংখ্যা কত হয়ে যাবে, 1/2 ইন্টু 4। তাহলে 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, আমরা তাহলে পাচ্ছি 2 এত 1 মোল এবং 2 মোল। এটি হচ্ছে আমাদের চেয়েছিল, এই 2 মোল, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, এখানে একটি ম্যাথ দেওয়া রয়েছে, কি বলছে দেখে নিই। এসটিপিতে একটি গ্যাসের 112 ml আয়তনের ভর 0.22 গ্রাম। এই নমুনায় কয়টি অণু আছে এবং গ্যাসটির গ্রামাণবিক ওজন এবং মোলার ভর কত, এই তিনটি আমাদের চেয়েছে। তো প্রথমত আমাদের যে লাইনটা দেওয়া রয়েছে সেটা একটু তুলে নেব, যে এসটিপিতে কোনো গ্যাসের 112 ml আয়তনের ভর হয়ে থাকে 0.22 গ্রাম। ওকে, 0.22 গ্রাম। তো আমরা এখান থেকে করতে পারি যে 22.4 ml, 22.4 ml বলছি, 22.4 লিটার, বা এই 22.4 লিটারকে
যদি ml পরিবর্তনে করি তাহলে আমরা পাচ্ছি যে 22400 এত ml। আয়তনের ভর কত হবে 0.22 বাই 112 ইন্টু 22400। এদিকে উপরের পয়েন্ট তুললে নিচে 100 হচ্ছে, নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেল, 112 দিয়ে কাটলে আমরা 2-এ চলে যাচ্ছে, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 এত গ্রাম। অতএব আমরা এখান থেকে এই গ্রাম আণবিক ওজনটা নির্ণয় হয়ে গেল। অতএব আমরা লিখতে পারি যে গ্রাম আণবিক ওজন সমান 44 গ্রাম। ওকে, এবারে আমরা এখান থেকে অণুর সংখ্যা নির্ণয় করব কীরকমই, যে লিখতে পারি এসটিপিতে আণবিক ভর কত হয়েছিল, যে 44 গ্রাম গ্যাসের ভর গ্যাসের ভরে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.022 ইন্টু 10⁻23। ওকে, তো আমাদের ওজন কত দেওয়া ছিল প্রশ্নের মধ্যে, 0.22 গ্রাম গ্যাসের ভরে অণুর সংখ্যা হয়ে যাচ্ছে 6.022 ইন্টু 10⁻23 বাই 44 ইন্টু এদিকে 0.22। তো এই পয়েন্ট তুললে নিচে আমরা 100 পাচ্ছি। ওকে, 22 দিয়ে দিলে 22, 2 গুণে 44, 2 দিয়ে দিলে 2 3 6, 0.200, 2 1 2, 2 1 2। অতএব আমরা লিখতে পারি 3.011 ইন্টু 10⁻, উপরে 10⁻23 আর এখানে মানে একের পিঠে দুটো শূন্য, তাই এই 23 থেকে 2 কমে যাবে। ওকে, 2 কমে গিয়ে হচ্ছে কি 21, এটি হচ্ছে এতটি অণু রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার নির্ণয় হয়ে গেল। আর এদিকে আমাদের সেকেন্ড অ্যান্সার। তারপরে বলছে মোলার ভর কত। মোলার ভর হয়ে যাবে কি, মোলার ভর আমরা যেই 44 গ্রাম নির্ণয় করেছিলাম এটাই হচ্ছে যে 1 মোলের ভর। ওকে, তাহলে অতএব এখানে লিখতে পারি যে 1 মোল ওই গ্যাসের ভর হবে 44 গ্রাম মোল ইনভার্স। ওকে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো চেয়েছিল কয়টি অণু রয়েছে, যেটা আমরা এখানে নির্ণয় করেছি যে 3.011 ইন্টু 10⁻20টি অণু রয়েছে। নেক্সট বলছে গ্রাম আণবিক ওজন কত। এই যে গ্রাম আণবিক ওজন 44 গ্রাম, মানে আণবিক ভরের কথাই বলছে। নেক্সট বলছে মোলার ভর, ওই যে আণবিক ভর যেটা হয়েছে ওটাই হচ্ছে 1 মোলের মধ্যে অতটা ওজনের গ্যাস রয়েছে, তাই আমাদের উত্তর ওটাই হয়ে যাবে। ওকে, পরবর্তী কোশ্চেন বলছে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো, এই যে অ্যান্সারটি রয়েছে। নেক্সট বলছে কাঁচের শিশির মুখে ধাতব ছিপি জোর করে আটকে গেলে সেটিকে কিভাবে খোলা হয়, উত্তরের সপক্ষে যুক্তি দাও, এই যে অ্যান্সারটি রয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন যাচ্ছি। আচ্ছা, এখানে যে ম্যাথটি রয়েছে আমরা এরকমই ম্যাথ এর আগেও অনেকবার আলোচনা করেছি, তো এখানেও একটু আলোচনা করে দিই। বলছে একটি তামার দণ্ড 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস। তারপরে বলছে 2 মিটার দীর্ঘ, L1 সমান 2 মিটার। বলছে একে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, T2 সমান 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে দৈর্ঘ্য কত হয়। দৈর্ঘ্য বেড়ে হয়ে যায় 200.68 এত সেন্টিমিটার। এখানে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা আলফা দ্বারা চিহ্নিত করি, আলফা সমান জিজ্ঞাসা চিহ্ন।
তো আমাদের এই প্রশ্নের মধ্যে যা বলেছে আমরা ক্লিয়ারভাবে তুলে নিলাম। তো এরপরে কাজ কি দেখতে পাচ্ছ, দৈর্ঘ্যের একক প্রথমে মিটার ছিল, তারপরে সেন্টিমিটার দেওয়া হয়েছে। তো এখানে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা এই মিটারকে চেঞ্জ করে লিখতে পারি 2 মিটার মানে 200 মিটার। ওকে, কিভাবে হলো যে 1 মিটার সমান হয়ে থাকে 100 সেন্টিমিটার, তাহলে 2 মিটার সমান কত হবে, 100 গুণিতক 2 সমান 200 সেন্টিমিটার। ওকে, এত সেন্টিমিটার এখান থেকেই আমরা করেছি। আচ্ছা, এখানে সেন্টিমিটার হবে, মিটার লিখে দিয়েছি সিএম। এখন আমরা সমীকরণে মানগুলো পুট করব যে আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, তো L2 এর মান কত, 200 আমরা যেটা নির্ণয় করেছি, মাইনাস L1 হচ্ছে, আচ্ছা এখানে 200 দিচ্ছি, এটা 200 পয়েন্ট, এখানে 200 পয়েন্ট হয়ে যাবে, মানে L2 এর মান চাইছে, তো 200.68 মাইনাস L1 হচ্ছে 200। ওকে, বাই L1 এর মান কত, 200 ইন্টু T2 এর মান 200 ডিগ্রি সেলসিয়াস মাইনাস T1 হচ্ছে 0। ওকে, তাহলে এটা উপরে মাইনাস করলে আমরা পেয়ে যাব 0.68 বাই 200, নিচটা ক্যালকুলেশন করলে 200 ইন্টু 200 থেকে 0 মাইনাস করলে 200ই থাকছে, আর এদিকের পয়েন্ট তুলে দিলে আমরা পেয়ে যাচ্ছি নিচে 100। এটা ক্যালকুলেশন করলে 2 দিয়ে দিলে 2 2 3 6, 2 4 8, তো এদিকে 100, আবারও 2 দিয়ে চলে যাবে 100, 2 1 2, 2 7 14। ওকে, তাহলে আমরা পাচ্ছি 17 গুণিতক, নিচে দেখো কটা শূন্য রয়েছে, 2 4 5 6টা শূন্য রয়েছে, 10⁶ দিয়ে দিলাম। এটা যেহেতু বাই এর নিচে ছিল আমরা উপরে তুলেছি, তাই এই 6-এর সামনে মাইনাস দিয়ে দিলাম, এত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে আমরা এই পার্ট 1-এর মধ্যে এটুকুই রেখেছিলাম, এরপরে আমরা পার্ট 2-তে জয়েন করব। এই ক্লাসটিকে অফ করি, তো তোমরাও আমার সাথে সাথে পার্ট 2-তে এসে জয়েন্ট হও। তো যারা নতুন কিভাবে পার্ট 2-তে যাবে তাদেরকে বলে দিচ্ছি, যারা পুরানো তারা তো জানোই। এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সের একেবারে উপরে পার্ট 2 এর লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করলেই সরাসরি তোমরা পার্ট 2-তে পৌঁছে যাবে। ওকে, তাহলে ক্লাসটিকে অফ করছি, তোমরা দ্রুত পার্ট 2-তে জয়েন্ট হও।